নমস্কার বন্ধুগণ, আপনাদের সকলকে আবার পুনরায় স্বাগত জানাই মিলঘর অ্যাসোসিয়েশনের ইউটিউব পেজে। আমরা নর্মালি আরআরবি, ডাব্লিউবিসিএস, আরআরবি যে কোনো পরীক্ষা, গ্রুপ ডি, টেকনিশিয়ান, এনটিপিসি, সব পরীক্ষার প্রয়োজনীয় জিকে, ম্যাথ বা স্টেট গভর্নমেন্টের যে সকল পরীক্ষার্থী পরীক্ষা দেন তাদের প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেলে আমরা কন্টেন্ট আপলোড করতে থাকি। এখন আমরা প্রতিদিন অ্যাটলিস্ট কমিউনিটি ট্যাবে 2টো করে কোয়েশ্চেন আমরা ছাড়তে থাকি। আপনারা ফাঁকা টাইম পেলে এখানে পার্টিসিপেট করতে পারেন। তো আজকের ভিডিও আমাদের বেস্ট আছে, তো আপনারা চাইলে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে পর নিজের প্রিপারেশন বিনামূল্যে স্পিড আপ করতে পারেন। আমাদের চ্যানেলে কন্টেন্ট দেওয়ার আমরা চেষ্টা করছি। তো আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে ডাব্লিউবিএসএসসি যে গ্রুপ ডির এক্সাম 8ই মার্চ হয়েছিল তার সম্ভাব্য উত্তর এবং সেগুলো নিয়ে আলোচনা, এবং তাছাড়াও আজকে আমরা সেই পরীক্ষার কিছু অ্যাডিশনাল ইনফরমেশান এবং শেষে কাট অফ সম্বন্ধে আমরা একটা বিস্তর আলোচনা করব। চলুন শুরু করা যাক। আপনারা আমাদের পেজে জয়েন করতে পারেন। তো আমাদের আজকে আমাদের যেটা নিয়ে আলোচনা প্রধান, সেটার দিকে আমরা হেডিং করেছি ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি স্কুল সার্ভিস কমিশনের 2026-এর যে পরীক্ষাটি আমাদের 8/3/26 হয়েছিল। 8/3/26 যে পরীক্ষাটা হয়েছিল সেটার নিয়ে আমরা উত্তরপত্র নিয়ে আমরা আলোচনা করব এবং এর কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে আমরা একটা আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম কোয়েশ্চেন ছিল, হুইচ টাইপ অফ ফাইল ইজ .docx অ্যান এক্সটেনশন। .docx কোন ধরনের ফাইলের এক্সটেনশন? তো আমাদের এটা কম্পিউটারের কোয়েশ্চেন ছিল। যদি আমরা দেখি, কম্পিউটারের চালাতে গেলে আমাদের হার্ডওয়্যার আর সফটওয়্যারের মিলিত হয়ে পর আমরা একটা কম্পিউটারকে রান করাতে পারি। এবার সফটওয়্যার দু ধরনের থাকে, একটা আপনার হার্ডওয়্যার আর সফটওয়্যারের মাঝখানে ইউজারকে ইন্টারাক্ট করার জন্য, মানে হার্ডওয়্যার আর সফটওয়্যার যেটা আছে সেটার মধ্যে ইন্টারাক্ট করার জন্য আমাদের যে সফটওয়্যার থাকে সেটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম, যেগুলোর নাম আপনারা শুনেই থাকবেন। উইন্ডোজ 7, 8, 10, 11, উবুন্টু, লিনাক্স এটসেট্রা। আর এইগুলোর মধ্যে বিভিন্ন প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশান করার জন্য আমাদের যেসব সফটওয়্যারগুলো আমরা ইউজ করি সেগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশান সফটওয়্যার। তো এই অ্যাপ্লিকেশান সফটওয়্যারের মধ্যেই একটা সফটওয়্যার হচ্ছে MS ওয়ার্ড, যেটার মাধ্যমে আমরা যে কোনো অফিসিয়াল লেটার তৈরি করতে পারি। তো সেটার এক্সটেনশন থাকে .co ডকুমেন্ট। এটা ওল্ড ছিল, এখন বর্তমানে যেসব ভার্সানগুলো আছে সেটা .docx। তাছাড়া আমাদের উত্তর হবে বি। MS এক্সেল যেটার আছে, MS এক্সেলের .xlx, এখনকার যেটা আছে .xlxs। এটা নতুন এক্সেলের, এর মধ্যে আমরা স্প্রেডশিট তৈরি করতে পারি বিভিন্ন ক্যালকুলেশনের জন্য আমাদের যেগুলো দরকার। আর পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের যে আমরা ক্লাস করি বা প্রেজেন্টেশন করি কোনো কিছু সম্বন্ধে, এই প্রেজেন্টেশন আমরা তৈরি করতে পারি কোন অ্যাপ্লিকেশান সফটওয়্যার দ্বারা? MS পাওয়ার পয়েন্ট। আর জেপিজি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এক ধরনের ছবির ইমেজের একটা ফরম্যাট, যেটা দেখে আমরা বুঝতে পারি এটা ইমেজের ফুল ফর্ম কি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ।
চলুন পরবর্তী কোয়েশ্চেন থেকে আমরা এগিয়ে যাই। তো 1 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার আমাদের MS ওয়ার্ডের এক্সটেনশনের নাম .doc। পরবর্তী কোয়েশ্চেন কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? তো আমি যেগুলো বললাম .doc or .ppt or .xl এগুলো সব 2007-এর যে ভার্সন ছিল তারপরের থেকে আমাদের নতুনগুলো স্টার্ট হয়েছে। পাওয়ার পয়েন্টের PPTX বলা হয়, এক্সটেনশন থাকে, এগুলো আপনার মনে রাখবেন। পরবর্তী কোয়েশ্চেন কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? হু ইজ নোন অ্যাজ দ্য ধিং এক্সপ্রেস? এখানে তার আগে অপশানগুলো আমরা দেখিনি। PT ঊষা, হিমা দাস, দ্যুতি চাঁদ, অঞ্জু ববিজজ। এই চারজনই ভারতীয় মহিলা যারা স্পোর্টস ফিল্ডে আমাদের কিছু না কিছু ইন্টারন্যাশনাল লেভেলে অবদান রেখেছেন। এক্ষেত্রে যদি আমরা PT ঊষার সম্বন্ধে জানতে চাই, PT ঊষার ফুল ফর্ম পিল্লা ভোকান্ডি তেকাপরাম্পিল ঊষা। ইনি ভারতীয় অ্যাথলিট ছিলেন যিনি বিশেষভাবে 1980 দশকে 400 মিটার আর 400 মিটার যে হার্ডল রেস থাকে সেই রেসে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল লেভেলে খ্যাতি অর্জন করেছিলেন। কে? PT ঊষা। ইনি বর্তমানে ইন্ডিয়ার যে অলিম্পিক কমিটি আছে তার বর্তমানে চেয়ারম্যান বা প্রেসিডেন্ট। হিমা দাস খুবই একটি প্রতিভাবান স্প্রিন্টার, ভারতীয় স্প্রিন্টার, যারা দৌড়াদৌড়ি করে থাকে স্প্রিন্টার। 2018 সালের যে ওয়ার্ল্ড বা বিশ্ব ইউথ বা যুব যে চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেটাতে ইনি চ্যাম্পিয়ন হয়েছিলেন বা বিশ্বসেরা হয়েছিলেন। তার ন্যাশনাল রেকর্ড গোল্ড মেডেল বিজয়কে এই ধিং এক্সপ্রেস নামে পরিচিত করেছেন। এনার বাড়ি মানে হিমা দাসের বাড়ি যাকে ধিং এক্সপ্রেস বলা হয়, ওনার বাড়ি হচ্ছে ধিং জায়গাতে, যেটি নওগাঁ ডিস্ট্রিক্ট আসামের অবস্থিত, তাই ওনার নাম ধিং এক্সপ্রেস বলা হয়েছে। আর পরবর্তী নাম দ্যুতি চাঁদও ভারতীয় স্প্রিন্টার, ইনিও দৌড়ি করেন। প্রধানত এনার ফিল্ড হচ্ছে 100 মিটার অ্যান্ড 200 মিটারের যে রেস থাকে সেটাতে। তিনি প্রথম ওপেনলি গে অ্যাথলিট। গে মানে আপনারা সবাই জানেন, এটা নিয়ে পরে কোনো একদিন কোনো একটা বিস্তারিত ক্লাস করে দেওয়া যাবে। LGBT নিয়ে, LGBTQ প্লাস আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তো বলবেন, সেটা নিয়ে আমরা পরবর্তীতে করবো। ইনি ছিলেন ভারতীয়, ইনি প্রথম যিনি ইন্টারন্যাশনাল গে হয়ে পড়ো অ্যাথলিট হিসাবে আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেয়েছিলেন। অঞ্জু ববিজজ বা PT ঊষা, এদেরকে দেখে পরে আমাদের এখনকার দিনে যেসব জেনারেশন আছে তারা অনুপ্রাণিত হয়ে খেলাধুলাতে যোগ করেছেন। ইনি লং জাম্পার ছিলেন, লং জাম্প করতেন অঞ্জু ববিজজ, যিনি 2003 সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন। তিনি ভারতীয় প্রথম মহিলা, ফার্স্ট ওমেন ইন্ডিয়ান, যিনি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেডেল জিতেছিলেন। তাহলে আমাদের ধিং এক্সপ্রেস নামে পরিচিত হিমা দাস। পরবর্তী কোয়েশ্চেনে আমরা চলে যাই। ভারতের ভোটদানের সর্বনিম্ন বা ন্যূনতম বয়স কত? মানে আমাদের হোয়াট ইজ দ্য মিনিমাম ভোটিং এজ ইন ইন্ডিয়া? 21 বছর, 18 বছর, 25 বছর, 16 বছর। মানে ভারতের যে আমরা সরকার নির্বাচিত করি, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তাদেরকে আমরা ইনডাইরেক্টলি ভোট দিয়ে নির্বাচন করি।
সেটা নিয়ে আমরা পরবর্তী কোনো ক্লাসে পড়বো। তো এখানে কোয়েশ্চেন আমাদের ভারতীয় ভোটদানের সর্বনিম্ন বয়স কত? তো আমাদের ভারতীয় ভোটদানের সর্বনিম্ন বয়স 18 বছর। যেসব ব্যক্তির 18 ইয়ার্স বয়স হয়ে গেছে বা তার যে বড়, তাদের ভোট দেওয়ার অধিকার আছে। 15 জানুয়ারি ন্যাশনাল ভোটিং ডে, ন্যাশনাল ভোটার্স ডে উদযাপন করি। এটি 18 বছর যে আমাদের ভোটাধিকার দেয়, সেটা আর্টিকেল 326-এ লেখা আছে। 326-এ এটি আগে 21 বছর ছিল। 21 বছর সাথে কনফিউজ হবেন না, 18 বছর আমাদের কারেক্ট অ্যান্সার। এটা পূর্বে 21 বছর ছিল, যেটা 61 অ্যামেন্ডমেন্টে 1988-এ আমরা 18 বছরে নিয়ে আসি। মানে আগে 21 বছর বয়সে ভোটদানের অধিকার ছিল, যেটা আমরা 61th অ্যামেন্ডমেন্টে কনস্টিটিউশনের 1988-এ আমরা 18 ইয়ার্সে নিয়ে আসি। তো অ্যান্সার 18 বছর। ভানুসিংহ কার ছদ্মনাম? ইংরেজ শাসনকালে ভারতীয় কবি সাহিত্যিকরা বিভিন্ন ছদ্মনাম নিয়ে বা পেন নেম নিয়ে ছদ্মনাম বা পেন নেম নিয়ে মানে অন্য একটা নেম নিয়ে বিভিন্ন গদ্য উপন্যাস এসব রচনা করেন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল ভানুসিংহ। আপনারা কমেন্ট করে জানাবেন প্রথম পেঁচা কার ছদ্মনাম ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে আমরা সবাই জানি। রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে এক দু কথা যদি আমরা বলি, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বা শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা, বিশ্বভারতী বা শান্তিনিকেতনের ফাউন্ডার, যেটি আপনার শান্তিনিকেতন বোলপুরে অবস্থিত, পশ্চিমবঙ্গের বোলপুর বলে একটা জায়গাতে। আর আমরা যদি আর দেখে থাকি অন্য কোয়েশ্চেনগুলো অ্যান্সারগুলোর প্রতি, সেগুলো সম্বন্ধে এক দু কথা আমরা জেনে নেব। যেমন এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই যে ভদ্রলোক ছিলেন, ইনি মেদিনীপুরের বীর সিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। এনাকে আমরা বিদ্যাসাগর বলতাম, করুণার সাগর বলতাম। তার কারণ ছিল, যাই হোক, আমরা আজকে যতটুকুই পড়তে পারছি বাংলাতে, তার পিছনে এই ভদ্রলোকের অনেকাংশ অবদান আছে। তিনি শুধু এই ফিল্ডেই ছিলেন না, 19 শতকে মানে আপনার 1801 থেকে 1900 এই পিরিয়ডটাতে ইনি ছিলেন বিশিষ্ট বাঙালি সমাজের সংস্কারক, বিশিষ্ট সমাজ সংস্কারক, আর সাথে ছিলেন শিক্ষাবিদ। ইনি বিভিন্ন সময় বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউটে শিক্ষাদান করেছেন। নারী শিক্ষার ব্যাপারে পশ্চিমবঙ্গে এনার অবদান সত্যি ভোলা যায় না। সতী বিবাহ আইন, বিধবা বিবাহ, নিজের ছেলেকে বিধবার সাথে বিয়ে করেন। বাঙালির অ্যাকচুয়ালি যতটুকু আমরা সমাজে শিক্ষা হয়েছে, সেটার আলো ছড়িয়ে দেওয়ার পেছনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত অনেক পরিমাণে ছিল। সুনীল গঙ্গোপাধ্যায় আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক ও কবি। এনার সেই সময় উপন্যাস বা প্রথম আলো পত্রিকার জন্য ইনি ফেমাস ছিলেন। তার লেখার মধ্যে মানে তার সাহিত্যে মানুষের মনস্তত্ত্ব ও সামাজিক পরিবর্তন
প্রবলভাবে লক্ষণীয়। পরবর্তী অপশন আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক। ইনি পুতুল নাচের ইতিকথা লিখেছিলেন। তার লেখা ছিল বাস্তবধর্মী, গভীর মানবিক ও সামাজিক মূল্যবোধ তার লেখার মধ্যে আমরা দেখতে পেয়েছি। মানবিক ও সামাজিক মূল্যবোধ। তো আমাদের ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ওনার একটা ছদ্মনাম, পেন নেম, 1913 সালে গীতাঞ্জলি যে তিনি লিখেছিলেন, তার ইংরেজি অনুবাদের জন্য নোবেল পেয়েছিলেন। অনুবাদ ছিল সংস অফ স্পোকেন। ইনি ফার্স্ট ইন্ডিয়ান, ফার্স্ট বেঙ্গলি, ফার্স্ট সাউথ এশিয়ান যিনি নোবেল পেয়েছিলেন, প্রাইজ উইনার 1913। তাছাড়াও আমাদের ন্যাশনাল অ্যান্থেম বা জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়কও ইন্ডিয়ার এবং বাংলাদেশের দুই দেশেরই জাতীয় সঙ্গীত লিখেছিলেন, এবং শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতও ওনার অবদান রয়েছে। ভারতের কোনো পৃথিবীর একমাত্র ব্যক্তি। পরবর্তী কোয়েশ্চেন, স্টেটমেন্ট কনক্লুশন, অল পেন্স আর পেন্সিল, নো পেন্সিল ইজ ক্যাপ। সকল কলমই পেন্সিল, কোনো পেন্সিলই টুপি নেই। তো আমার যদি এটাকে কলম ধরি, তো সকল কলমই আমার এই গোটা বৃত্তটাকে যদি আমরা পেন্সিল ধরি, আর কোনো পেন্সিলই টুপি নেই, এটা যদি আমাদের টুপি হয়, তাহলে সব আলাদা আলাদা রকম। তো আমাদের এখানে দিয়েছে সকল টুপি পেন্সিল, তাহলে টুপি আর পেন্সিলের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে এটা হবে না। কোনো কলমই টুপি না। এই যে কলম, পেন্সিল, এটা টুপি। তো কলম আর টুপি একটাও না, তো কোনো কলমও টুপি না। তার মানে শুধুমাত্র সকল কলমই পেন্সিল, কোনো পেন্সিলই টুপি নেই। সকল টুপি পেন্সিল প্রথমেরটা নয়, কোনো কলমই টুপি না, এটা ঠিক। তো আমাদের উত্তর কেবলমাত্র উপসংহার 2 সত্য, অন্য কনক্লুশন 2 ইজ ট্রু। আপনারা করে যেতে থাকবেন। পরবর্তী 6 কোয়েশ্চেন, যদি 24:a=400, তাহলে এর মান কত? if 24 a = 100, সো এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি 24/a = 400/1। আর এটাকে আমরা বজ্রগুণন করতে পারি এইভাবে। তো 400 গুণিত a সমান 24 × 1, সো a সমান 24/400, 4×6=100। তো আমরা এখানে ডাইরেক্ট 0.06 করে দিতে পারি অ্যান্সার। আমাদের অ্যান্সার 0.06 হবে। তো কিছু বুঝতে পেরেছো তোমরা? তো আমাদের 6-এর উত্তর হবে 0.06। পরবর্তী কোয়েশ্চেন দিকে আমরা এগিয়ে যাব। 2024 সালের সর্বকনিষ্ঠ ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন কে হয়েছিলেন? 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? তো এখানে অপশান আছে বিশ্বনাথন আনন্দ, কনেরু হাম্পি আর প্রজ্ঞানন্দ ডিগুকেশ। 4জনই কিন্তু ইন্ডিয়ান। দাবার ফিল্ডে, চেস বা দাবার ফিল্ডে এদের অবদান ভারতীয় ইতিহাসে অনেক। তো
তো এই কোয়েশ্চেনের অ্যান্সার 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছিলেন কে? ডি গুকেশ। ডি গুকেশের সম্বন্ধে আমরা যদি জানি, ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেন 19 মে 2006 সালে চেন্নাই। মাত্র 12 ইয়ার্সে, যেটা ছিল 2019-এ, কী হয়, গ্র্যান্ড মাস্টার হন। গ্র্যান্ড মাস্টার, দাবাতে গ্র্যান্ড মাস্টার হয়। 2024 সালে ইনি ফাইনালে চীনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে ফাইনালে হারিয়ে দিয়ে পর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হন 2024 সালে। এখানে আমরা বাদবাকি 3টে অপশন সম্বন্ধে জানাবো। বিশ্বনাথন আনন্দ যিনি ছিলেন, তাকে খেলতে দেখে হয়তো আমাদের আজকের যুগের ইন্ডিয়ান জেনারেশনরা চেস খেলাতে এত ইন্টারেস্টেড নিয়েছি বা হয়েছে। তো বিশ্বনাথন আনন্দ সম্বন্ধে যদি আমরা জানতে চাই, তিনি ভারতের প্রথম ভারতীয় যিনি ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন হয়েছিলেন। কে? আমরা কিন্তু বিশ্বনাথন আনন্দ সম্বন্ধে পড়াশোনা করছি। ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাইনেস্ট গ্র্যান্ড মাস্টারদের মধ্যে একজন। ইনি এখন ব্যাক সাইড থেকে ভারতের হাল ধরেছেন চেসে। ইনি এখন নতুন প্রজন্মকে তৈরি করছেন ভারতের হয়ে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ কাঁপানোর জন্য। যাই হোক, তিনি 2000 সালে, 2007, 2008, 2010 আর 2012 সালে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন হয়েছিলেন 5 টাইমস। তার দ্রুত চিন্তা ও দ্রুত খেলার জন্য বিশ্বনাথন আনন্দের ডাক নাম লাইটনিং কিড, মানে লাইটের মতো দ্রুত চিন্তা করতে পারে বলে লাইটনিং কিড বলে তাকে অভিহিত করা হয়। কোনেরু হাম্পি ছিল ভারতের সেরা মহিলা দাবা গ্র্যান্ড মাস্টার। খুব কম বয়সে তিনি ডি গুকেশের মতো গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন। তিনি 2019 সালে ওমেন্স ওয়ার্ল্ড র্যাপিড চেসে চ্যাম্পিয়ন হয়েছিলেন। র্যাপিড চেসে কী হয়েছিলেন? চ্যাম্পিয়ন হয়েছিলেন। আর ডি গুকেশ সম্বন্ধে তো আমরা বললাম। আরেকজন ওকে আমরা ভুলে যাচ্ছি, আর প্রজ্ঞানন্দ। তিনি খুবই প্রমিসিং একজন দাবা প্লেয়ার, ডি গুকেশও। আর প্রজ্ঞানন্দের পুরো নাম হচ্ছে রমেশ বাবু প্রজ্ঞানন্দ। তিনি এক তরুণ ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার। ওয়ার্ল্ড জুড়ে এনার খুব পরিচিতি রয়েছে। খুব কম বয়সেই গ্র্যান্ড মাস্টার হয়। ইনিও এখানে যে বিশ্বনাথন আনন্দ, সবাই কম বয়সে গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন। এনার যদি প্রজ্ঞানন্দের অ্যাচিভমেন্ট আমরা বলি, 2023 সালে চেস ওয়ার্ল্ড কাপে ইনি ফাইনালিস্ট ছিলেন। তো সেই ক্ষেত্রে ইনি নিজের এবং ভারতের নাম গৌরবান্বিত করে তোলেন। তো 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হন ডি গুকেশ। ওনার নাম ডোম্মারাজু গুকেশ। পরবর্তী কোয়েশ্চেন আমরা খুঁজে বের করে নিই। বেমানানটি খুঁজে বের করুন, মানে যেটা কোনো লজিকে খাটছে না। যেমন বিহার স্টেট, বিহারের রাজধানী পাটনা, এটা ঠিক আছে। উত্তরপ্রদেশের লখনৌ, এটাও ঠিক আছে। ঝাড়খণ্ডের রাঁচি,
কিন্তু উড়িষ্যার ক্ষেত্রে কটক হবে না। উড়িষ্যার রাজধানী, আপনারা কমেন্ট করুন, উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। ভুবনেশ্বরকে কি বলা হয় আপনারা কি জানেন? ভুবনেশ্বরকে বলা হয় নেশ্বরকে বলা হয় টেম্পল সিটি অফ ইন্ডিয়া। টেম্পল সিটি ইন্ডিয়া উড়িষ্যার প্রধান প্রশাসনিক ও শিক্ষা কেন্দ্র এবং এখানে বিখ্যাত লিঙ্গরাজ টেম্পলটি অবস্থিত, যেটি পুরীর জগন্নাথ টেম্পলের সাথে অনেকটাই আমরা সাদৃশ্য খুঁজে পাই। তো এখানে কটক উড়িষ্যা যারা করেছেন তারা কাউন্ট করে নেবেন নাম্বার। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নেব, এটা রিজনিং থেকে এসছে। PKQJ, তো এইটার সাথে এটা যেভাবে সম্পর্কিত এর সাথে কিন্তু কোয়েশ্চেন মার্কের জায়গায় সেভাবে সম্পর্কিত হবে। তো আমরা দেখে নেব PKQJ। তো এখানে যদি দেখি জে এর পরে কে হচ্ছে আর পি এর পরে MNOPQ, তো আমাদের প্রথমেরটা নিচেরটা সেকেন্ড হবে, +1 হবে, আর এটা নিচের দিক থেকে +1 হবে, মানে এখানে হয়ে যাবে প্রথমেরটা এ পর হবে বি, আর এই ক্ষেত্রে হবে ওয়াই। তো আমাদের BY যিনি করেছেন তিনি সঠিক করেছেন, এটার উত্তর BY। পরবর্তী কোয়েশ্চেন, একটা ওয়েবসাইট এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়? হোয়াট ইজ দ্য প্রসেস অফ মুভিং ফ্রম ওয়ান পেজ টু অ্যানাদার অন আ ওয়েবসাইট কল্ড? এটাকে বলা হয় নেভিগেটিং। আপনি একটি ওয়েবসাইটে একটা পেজ থেকে আরেকটা পেজে যাচ্ছেন। যদি আমরা যে সিনেমা গান আগে ডাউনলোড করতাম, এখন ইউটিউবে আমরা দেখি, ডেটা আমাদের কম দামে পাওয়া যায় বলে, তো বা কোনো ফাইল যদি আমরা ইন্টারনেট থেকে যদি নিজের মোবাইলে বা ল্যাপটপে আমরা যদি বা কম্পিউটারে সেভ করি লোকালি, তো সেটাকে বলা হয় ডাউনলোডিং। আর তার অপোজিট জিনিস, যদি আমরা ইন্টারনেটে নিজের মোবাইল থেকে কোনো কিছু বা কম্পিউটার থেকে যদি আমরা ফাইলটিকে রাখি, তো সেটাকে বলা হয় আপলোড। আর ব্রাউজিং, আপনি ইন্টারনেটকে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে, যেটা আপনার কম্পিউটারে স্টোর থাকবে, ক্রোম হতে পারে, ফায়ারফক্স হতে পারে, সাফারি হতে পারে, বিভিন্ন এগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম, যেগুলোর মাধ্যমে আপনি www. যে গুগলে লিখে সার্চ করেন, তো সেটাকে আমরা কানেক্ট করাটাকে বলা হয় ব্রাউজিং। ইন্টারনেট রিলেটেড এটা কোয়েশ্চেন ছিল কম্পিউটারে। পরবর্তী 11 নম্বর কোয়েশ্চেন আমাদের রয়েছে একটা চিত্র সম্পর্কিত। তো এখানে আপনারা প্রথমে 1 নম্বর ডায়াগ্রামটা একটু ভালো করে নজর দিন, তাহলে দেখতে পাবেন যে কোয়েশ্চেন আমাদের কিচ্ছু নেই, জাস্ট এইটাকে আমরা এইভাবে টার্ন করছি। যেমন দেখুন, এইখানে আমাদের ত্রিভুজটা আছে, এটা পরের ত্রিভুজের পেজে আছে, ওম চিহ্ন তার নিচে আছে, তার আগে এইটা আছে, তার আগে এইটা আছে, মানে এটা জাস্ট উপর দিকে যাচ্ছে। তার এইখান থেকে দেখুন নিচে কি হচ্ছে, স্টারটা এইখানে ছিল, সেটা এখানে চলে গেছে, তার আগে এরকম হয়ে গেছে, এটা এখানে চলে এসছে, এটা এখানে চলে এসছে। তো নেক্সট কী হবে আমাদের, যদি আমরা এখানে একে পথ দেখাই, তো আমাদের ত্রিভুজ হয়ে যাবে এইখানে, এটা এখানে হয়ে যাবে। তো এটা আমরা কোনটাতে দেখতে পাচ্ছি? দেখুন, এটা আপনার বি অপশানে দেখতে পাচ্ছি। তো যারা বি অপশানটা করেছেন তাদের কিন্তু ঠিক হয়েছে, বি অপশান। পরবর্তী কোয়েশ্চেন, 12 নম্বরের কোয়েশ্চেন, বাই হুইচ অ্যামেন্ডমেন্ট ওয়াজ দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম গিভেন কনস্টিটিউশনাল স্ট্যাটাস? ভারত কিন্তু যখন স্বাধীন হয়েছিল তখন গ্রাম কেন্দ্রিকই ছিল, শহর খুব কম ছিল। এখন ধীরে ধীরে শহরের পার্সেন্টেজ বাড়লো, কিন্তু গ্রামের সংখ্যা এখনও অনেক বেশি। তো সেই গ্রামগুলিকে শাসন বলুন, যাই বলুন, পঞ্চায়েত রাজ সিস্টেমের মধ্যে করা। তো এটি 73তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ফলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক কনস্টিটিউশনাল মর্যাদা দেওয়া হয়েছে। তো এটা সম্বন্ধে আমরা গোটা ডেটা জেনে নিই।
3 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আমাদের হয়েছিল কখন? 1992 সালে। কী হয়েছিল? এই সংশোধনের মাধ্যমে আমাদের যে সংবিধান আছে, সে সংবিধানের পার্ট 9-এ এই কোয়েশ্চেনটিও আছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কত নম্বর পার্ট আছে? পার্ট 9-এর মধ্যে আমাদের রয়েছে, যেখানে পঞ্চায়েত সম্বন্ধে বিস্তারিতভাবে বলা আছে, যেখানে আপনি আর্টিকেল খুঁজলে পাবেন আর্টিকেল 243 থেকে 243 ABCDEF করব ও পর্যন্ত 15-16টি আপনারা মোটামুটি পেয়ে যাবেন। এখানে 3টে লেয়ারে বলা হয়েছে। প্রথম হয় গ্রাম পঞ্চায়েত, যেখানে প্রধান থাকে পঞ্চায়েত, তার উপরের লেয়ারে থাকে পঞ্চায়েত সমিতি, তার উপরে থাকে জেলা পরিষদ। পঞ্চায়েতে ওমেন, SC ও STর মানুষজনের সংরক্ষণের ব্যবস্থা করা। ওমেনদের জন্য অ্যাটলিস্ট 1/3 বা 33% সিট সংরক্ষিত বা রিজার্ভ। এটির নির্বাচন 5 ইয়ার্স পর পর হয়, 5 বছর পর পর নির্বাচন হয়। আপনারা কমেন্ট করে জানাবেন। এই পঞ্চায়েত নিয়ে একটা বিখ্যাত ওয়েব সিরিজ রয়েছে, যেটাতে মোটামুটি ভারতের পঞ্চায়েতি ব্যাপারটা নিয়ে লেখা আছে। সেটার নাম কি? কমেন্ট করে জানাবো আপনার। পরবর্তী কোশ্চেন ছিল যে জানুয়ারি মাসে মানে শীতের দিকে পুরুলিয়া জেলার পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? পুরুলিয়া যদি দেখেন 3-4খানাই রয়েছে, যেটা লোকাল কালচারাল ইভেন্ট। এক হচ্ছে ছৌ, 2 হচ্ছে টুসু, 3 হচ্ছে ভাদু। এখানে টুসু যেটা উৎসবটা হয়, সেটা আমাদের ফসল কাটার মরশুম। এই যে অপশানটা, সেটা যারা করেছেন তারা কিন্তু সঠিক উত্তর করেছেন। আমরা 2-4 কথা জেনে নেব। টুসু পরব যেটা পুরুলিয়া আছে, সেটা একটি লোক উৎসব, যা মূলত কৃষি ও ফসল কাটার আনন্দে। এই যে টুসু উৎসব আছে, ফসল কাটা ও কৃষিকাজের জন্য রিলেটেড এই আনন্দে পালিত করা হয়। এটা নর্মালি মকর সংক্রান্তি, যেটি নর্মালি জানুয়ারি মাসে পড়ে, সেই সময় উদযাপন করা হয়। কী হয়, নর্মালি যে গ্রামাঞ্চল আছে পুরুলিয়ার, গ্রামাঞ্চলে গান, নাচ এইসবের মাধ্যমে সেলিব্রেট করা হয়। কিছু কিছু জায়গাতে মেলাও হয়। আর যদি ভাদু ফেস্টিভ্যাল বলেন, এটা পুরুলিয়া এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় একটা গুরুত্বপূর্ণ লোক উৎসব। ভাদু তো এখান থেকে আপনার মনে রাখতে পারেন ভাদ্র মাসে, নর্মালি আগস্ট সেপ্টেম্বরে এই উৎসবটি পালিত হয়। যারা তরুণী থাকে, বিশেষত তারা ভাদু দেবীর পূজা করে থাকেন এবং গান গেয়ে পর উৎসবটি উদযাপন করা হয়। পরবর্তী একটা অঙ্ক রয়েছে। একটি ভগ্নাংশের লব 10% কমানো হলে এবং হর দর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশের মান 9/22 হয়। মূল ভগ্নাংশটি কত? If the numerator of a fraction be decreased by 10% and its denominator be increased by 10%, the value of a new fraction is 9/22. What is the original fraction? তো আমরা যদি দেখি, ভগ্নাংশ যেটা থাকে তার দুটো পার্ট থাকে। উপরের পার্ট থেকে লব বলা হয়, নিচের পার্টকে হর বলা হয়। তো বলা হচ্ছে কোয়েশ্চেনে, লবকে যদি 10% আমরা বাড়িয়ে দিই আর হরকে যদি আমরা 10% কমিয়ে দিই, তাহলে নতুনটা হয়ে যায় 9/22। তাহলে প্রথমে কত ছিল? তো আমরা দেখে নেব। ধরে নিই আমাদের ভগ্নাংশটি xy হয়। xy মানে আমরা তো বলতে পারি 1/1/y। তোমার এটা 10% যদি আমার কমে, তার মানে আমরা লিখতে পারি 10% যদি আমাদের কমে যায়, তো আমাদের ভগ্নাংশটি xy, যেটা
1/x বাই 1/y লিখতে পারি। তো আমাদের লব এক্স যদি 10% কমানো হয় তাহলে কত হবে? 90/x বাই এক্স 9/10x লিখতে পারি, অথবা আমরা 0.9x লিখতে পারি। সেভাবে হর যেটা আমাদের আছে y, সেটাকে যদি আমরা 10% বাড়াই তাহলে আমাদের কী হবে? তাহলে 110/100y হবে। এই ক্ষেত্রে আমরা এরকমভাবে যদি কেটে ফেলি 11/10y, বা আবার আরেকটু ক্লিয়ার করে লিখলে 1.1y হবে। তো আমাদের কি বলেছি? আমাদের লব যদি 10% বাড়ায়, আগে ছিল x/y, এখন x হয়ে গেছে আমাদের 0.9x আর y হয়ে গেছে 1/y। তো নাও বা বর্তমানে পূর্বে এখন হয়ে গেছে 0.9x আর 1.1y সমান কত বলা আছে? আমাদের বলা আছে 9/22, মানে এটা সমান আমরা 9/22 বলতে পারি। তো দেখো দশমিক এখানে একটার পরে আছে, তো আমরা লিখতে পারি 9/11xy সমান 9/22। এক্ষেত্রেও আমরা ডাইরেক্ট এইভাবে কাটাকুটি করে দিতে পারি, xy সমান হাফ করতে পারি, বা এখান থেকে আমরা এরকমও করতে পারি যে 0.9/1.1xy ইকুয়ালস টু 9/22। এইখানে দশমিক উঠে গেল, বজ্রগুণন পদ্ধতিতে করতে পারি। 9/22 ওইটা ওইদিকে উপর উঠে যাবে, বাই 9। মোট কথা আমার 1/2 আসবে, যেটা হবে আমাদের অ্যান্সার 1/2। 1/2 যারা করেছেন তারা ঠিক করেছেন। তো আপনাদের উত্তর যারা 1/2 করেছেন সেটা ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চেনে আমরা চলে যাই। পরবর্তী কোয়েশ্চেনে আমাদের দেওয়া আছে, হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অ্যান ইন্ডিভিজুয়াল অলিম্পিক গোল্ড মেডেল ইন ইন্ডিভিজুয়াল ইভেন্ট, মানে ব্যক্তিগত বিভাগে অলিম্পিকে স্বর্ণ পদক জয় করা, অলিম্পিক গোল্ড মেডেল না, স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয়কে। তো এখানে যে আমাদের 4 জনের নাম দেওয়া আছে, এর মধ্যে নীরজ চোপড়া গোল্ড পেয়েছেন, অভিনব বিদ্রোহ গোল্ড পেয়েছেন। ইনি 10 মিটার পিস্তল শুটিংয়ে পেয়েছিলেন, আর ইনি পেয়েছেন ডিসকাস থ্রো, যেটা আমরা বলে থাকি, জ্যাভলিন থ্রো। আমরা দেখিনি একটু বিস্তারিত এদের ব্যাপারে কী কী আমরা জানতে পারি অ্যাডিশনাল ইনফরমেশান। তো নীরজ চোপড়া যিনি আছেন, তিনি জ্যাভলিন থ্রো করেন, যেটা বর্ষাটাকে নিক্ষেপ করা। তো সেই খেলাতে 2020 সালের টোকিও অলিম্পিকে তিনি গোল্ড জেতেন। পরবর্তীকালে 2023 সালে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও তিনি গোল্ড জেতেন। কিন্তু এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে অভিনব বিন্দ্রা, যেটার সম্বন্ধে আমরা জেনে নেব। অভিনব বিন্দ্রা ছিলেন ভারতের প্রখ্যাত শুটার। অভিনব বিন্দ্রাই প্রথম ব্যক্তি যিনি ব্যক্তিগত বিভাগে অলিম্পিকের স্বর্ণপদক জয় করেছিলেন প্রথম ভারতীয় হিসাবে। তিনি 2008 সালে, মোটামুটি 12-13 বছর আগে, নীরজ চোপড়ার চেয়ে বেজিং অলিম্পিকে 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে গোল্ড মেডেল জিতেছিলেন এবং ভারতের শুটিংকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি করে তুলেছিলেন। পিভি সিন্ধু অন্যতম ব্যাডমিন্টন প্লেয়ার ইন্ডিয়ার,
তিনি 2016-তে রিও অলিম্পিকে সিলভার বা রূপা, আর 2020 সালে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পান। তিনি 2019 সালে BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আর পিভি সিন্ধুই প্রথম মহিলা বা প্রথম ভারতীয় যার পরপর দুটো অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে পদক রয়েছে। লিয়েন্ডার পেজ ভারতের প্রখ্যাত টেনিস প্লেয়ার, যিনি 1996 সালে অ্যাটলান্টা অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন। আর তিনি ইন্টারন্যাশনাল লেভেলে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক টেনিসে ভারতের প্রতিনিধিত্ব করেন। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোয়েশ্চেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের রাষ্ট্রপতি প্রথম ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। জন্ম ছিল ফার্স্ট প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। BR আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। যে কমিটির কাজ ছিল ভারতের সংবিধান লিখে তৈরি করা। আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, যার জন্ম তারিখ ওয়াইজে আমরা টিচার্স ডে সেলিব্রেট করি 5th সেপ্টেম্বর। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাও। এখানে আমাদের একটা ছবির উপরে অঙ্ক বা রিজনিং দেওয়া আছে। তো এখানে 3টে শেপ দেওয়া আছে, 4 নম্বর শেপটা কোনটা হবে? তো এক্ষেত্রে যদি আমরা দেখি আমাদের কি হচ্ছে, মানে এইটার সাথে এইটা যেভাবে সম্পর্কযুক্ত, এই প্রথমের পিকচারটা সেকেন্ডেরটা, থার্ডটার সাথে ফোরেরটাও সেমভাবে যুক্ত হবে। তো দেখি এখানে আমাদের কি আছে, যেটা নিচে ছিল অ্যারোটা সেটা উপরে উঠে গেছে, আর ডাইরেকশনটা উল্টো দিকে হয়ে গেছে। আর সেম ত্রিভুজের ক্ষেত্র টিপটা এই উপরের দিকে ছিল, এইদিকে নিচের দিকে হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের হওয়ার কথা এরকম, আর এরকম যেটা আছে। তো এই অপশানটা আমাদের রয়েছে 1 নম্বর। তো আমাদের একটু ভুল হয়েছে, 1 নম্বরটা না, আমাদের এখানে সি অপশানটা হবে। যেটা যেরকম আছে এই শেপটা বাইরের দিকেই হবে, কারণ এইদিকে এই শেপটা বাইরের দিকে ছিল। তো আমাদের এই ক্ষেত্রে এরকম হবে, এটা হবে আমাদের অ্যান্সার। সেটটা যারা করে ঠিক করেছেন। এইখানে পরবর্তী কোয়েশ্চেন, গ্লুকোমা চোখের একটা রোগ, ছানি পড়া বা গ্লুকোমা। জন্ডিস সেরকম হয় আমাদের যকৃতে বা লিভারে যদি আমার লিভারের কাজ হচ্ছে জৈব পদার্থগুলোকে এটা বৃক্কের কাজ, কিডনির কাজ। লিভার দিয়ে বিভিন্ন ধরনের আমাদের বাইল জুস, বিলিরুবিন এগুলো ক্ষরিত হয়। তো বিলিরুবিন যেটার জন্য আমাদের প্রস্রাবের কালার আমাদের হলুদ হয়। যদি বেশি পরিমাণে বিলিরুবিন আমরা রক্তে মেশে তখন বা পেচ্ছা মেশে তখন আমরা সেই অবস্থাটাকে জন্ডিস বলা হয়। বিলিরুবিনের আধিক্যতাটাকে আমরা জন্ডিস বলি। তো সেটা যকৃত বা লিভারের সাথে সম্পর্কজনিত। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নিই। দুটি সংখ্যার লসাগু 156 এবং গসাগু 13, সংখ্যা দুটির একটা 78 হলে অবসংখ্যাটির কথা। আমরা জানি প্রথম সংখ্যা গুণিত
দ্বিতীয় সংখ্যা মানে সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। তো এর মধ্যে আমাদের লসাগু এখানে একটা সংখ্যা আমরা ধরে নিই, যেটা দেওয়া আছে 78। 78 ইন্টু সেকেন্ড নাম্বার ইকুয়ালস টু লসাগু বা LCM আর HCF। LCM আমাদের দেওয়া আছে কত 156 আর গসাগু দেওয়া আছে আমাদের 13। তো এখান থেকে আমরা কাটাকুটি করতে পারি 2 13 দুগুণে, অর্থাৎ সেকেন্ড নাম্বার 13 দুগুণে 26 আমরা যেটা করেছে সেটা সঠিক উত্তর যারা করেছেন। পরবর্তী কোয়েশ্চেন, হু ক্রিয়েটেড দ্য ফার্স্ট ম্যাপ অফ ইন্ডিয়া? ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? তো ভারতে 1757 পলাশির যুদ্ধ হওয়ার পর বাংলা, বিহার, উড়িষ্যা ইংরেজিতে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে আসে। তারপর 1754 পেরেকের শেষ পেরেকটা পড়ে বক্সারের যুদ্ধে, যার ফলে গোটা ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে আসে। তো ভারত স্বাধীন করার জন্য প্রথমে যেটা দরকার সেটা ভারতের, বর্তমানে ভারতেরই পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। তো এই গোটা ম্যাপটা যদি না জানা হয় তাহলে শাসন বা শোষণ করাটা খুব চাপের হয়ে যায়। তাই প্রথম মানচিত্র তৈরি করেছিলেন আমাদের জেমস রেনেল। আমরা কিছু যারা জেমস রেনেল করেছেন তারা ঠিক করেছেন, তো আমরা ডিটেলস কিছু নিইনি। প্রথম আমাদের রবার্ট ক্লাইভ। এই রবার্ট ক্লাইভই 1757 সালে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে পলাশির যুদ্ধ করেন এবং জয়লাভ করেন এবং ব্রিটিশ শাসনের সূচনা করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে দিয়ে। এনার শাসনে, রবার্ট ক্লাইভের শাসনে ইংরেজদের আধিপত্য বাড়তেই থাকে। ওয়ারেন হেস্টিংস ছিলেন ভারতের ফার্স্ট গভর্নর জেনারেল। তিনি 1773 থেকে 1785 অবধি ছিলেন। এর সময়ে রাজস্ব আর আদালতের কাঠামো আরও উন্নত হতে থাকে। পরবর্তীকালে এই ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে ইংল্যান্ডে কী হয়, ইমপিচমেন্ট মানে নিষ্কাশনের অভিযোগ আনা হয়েছিল। ম্যাকলে যে ছিল, থমাস ব্যাবিংটন ম্যাকলে, তিনি ছিলেন ব্রিটিশ রাজনীতিবিদ, হিস্ট্রিয়ান, ইতিহাসবিদ আর শিক্ষাবিদ। তো আজকে আমরা যে ইংলিশ পড়তে পারছি তার পিছনে এই ম্যাকলে হাত ছিল। ইনি ভারতে প্রথম ইংরেজি শিক্ষা অন্তর্ভুক্ত করেন। ইংরেজি শিক্ষা আর এনার নীতির মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা, এটা ইংলিশ, সেটা ভারতের শিক্ষা ব্যবস্থাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। জেমস রেনেল, ইনি ছিলেন, এটার সঠিক উত্তর জেমস রেনেল। ইনি ছিলেন একজন ব্রিটিশ ভূগোলবিদ ও মানচিত্রকার। ভারতের আধুনিক মানচিত্রের জনক বলা হয় এনাকে। ভারতের আধুনিক মানচিত্রের জনক বলা হয় জেমস রেনেলকে। পরবর্তী কোয়েশ্চেন, যদি 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 হয় এবং এদের গড় যদি x হয়, তাহলে 10 এবং 10 থেকে 20-র মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলি যোগফল যদি y হয়, তাহলে y - x সমান কত? আমরা কি জানি, যদি কোনো সংখ্যা, যদি সংখ্যাগুলি কতগুলি আছে সেটা যদি আমাদের দেওয়া থাকে সংখ্যাগুলি, আর যদি তাদের গড় দেওয়া থাকে, তাহলে দুটোর গুণফল হয় তাদের সমষ্টি। তো এখানে আমাদের সংখ্যা আছে 1, 2, 3, 4, 5। সংখ্যাগুলি কী আছে? 2 + 3 + 5 + 7 + 13। কত আছে? 5খানা সংখ্যা আছে। 5 × 5 = 10 আর 10 = 20। 10 30, 30/5 মানে হচ্ছে 6। এটা সমান x। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 6।
আর 10 থেকে 20-র মধ্যে বিজোড় সংখ্যাগুলো কী কী? বিজোড় সংখ্যা কাকে বলে? যেটা 2 দ্বারা, যেসব সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, মানে মিলে যায় না, অবশেষ থেকে যায়, সে সংখ্যাগুলোকে বিজোড় বলে। তো বিজোড় সংখ্যা কী কী আছে 10 থেকে? 11, 13, 15, 17, 19। এবার এই কটাকে আমরা যোগ করে ফেলবো। 10, 20, 25, 17, 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 75। তাহলে এখানে এটা সমান ওয়াই হয়ে গেল। আমাদের কী চেয়েছে? ওয়াই মাইনাস 2x। ওয়াই সমান 75 আর এক্স মানে 2 × 6, তাহলে 75 মাইনাস 12 সমান 63 আমাদের অ্যান্সার। 63 যারা করেছেন তারা সঠিক উত্তর করেছেন। পরবর্তী কোয়েশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছে? দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ লঞ্চ ইন হুইচ ইয়ার? ভারতে স্বাধীনতা অর্জন করার পিছনে যত ধরনের অবদান আছে তার মধ্যে একটা অবদান ভারত ছাড়ো আন্দোলনও ছিল, যেটিকে আগস্ট আন্দোলনও বলা হয়। আগস্ট আন্দোলন বলা হয়। কেন বলা হয়? কারণ এই আন্দোলন 8ই আগস্ট 1942 সালে শুরু হয়েছিল। তাহলে 1942 যারা করেছেন তারা সঠিক উত্তর করেছেন 1942। আর কিছু যদি নেব, যে এটি মুম্বাই গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে শুরু করেছিলেন মহাত্মা গান্ধী। আর এখান থেকে উনি স্লোগান দিয়েছিলেন, ডু অর ডাই করেঙ্গে ইয়া মরেঙ্গে। তো এটার ফলে ইংরেজদের স্বাধীনতা অর্জন পথে, ভারতের স্বাধীনতা অর্জনের পথে এটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এর ফলে ব্রিটিশরা এই আন্দোলনে অনেক নেতা কর্মীকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করেন। পরবর্তী কোয়েশ্চেন, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক চাইনিজ ট্রাভেলার হিউয়েন সাং ভিজিটেড ইন্ডিয়া? হিউয়েন সাং ভারতে ভ্রমণ করেন কোন শাসকের রাজত্বকালে? তো হিউয়েন সাং ছিলেন একজন চীনা পরিব্রাজক, বৌদ্ধ ভিক্ষু ছিলেন। তিনি হর্ষবর্ধনের সময় ভারত ভ্রমণ করেন। তিনি প্রায় 629 এডিতে ইন্ডিয়া আসেন আর এখানে 17 বছর ভারতে থাকেন, 17 ইয়ার্স। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেন। আর তার লেখা গ্রেট ট্যাঙ্ক রেকর্ড অন দ্য ওয়েস্টার্ন রিজনে ভারতের ধর্ম, সমাজ, রাজনীতি সম্পর্কে তথ্য আছে। আর তার বিভিন্ন বর্ণনা থেকে আমরা হর্ষবর্ধনের সমসাময়িক ভারতের শাসন, শিক্ষা, সংস্কৃতি সম্বন্ধে ঐতিহাসিক তথ্য অনেক ধরনের পেয়ে থাকি। আর তিনি তাম্রলিপ্ত বর্তমানে যেটি পূর্ব মেদিনীপুরে অবস্থান করেছে, এখানে প্রথম সরকার গঠন হয় ভারতীয়। সেইখানের পোর্ট দিয়ে তিনি চীনে চলে যান। ফাইয়েন ছিলেন, ফাইয়েনও একজন চাইনিজ, ইনিও চায়না থেকে এসেছিলেন। ইনিও বৌদ্ধ ভিক্ষুক ছিলেন। ইনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ফাইয়েন আসেন এবং তার লেখা বই থেকে আমরা ভারতীয় সমাজের এবং বৌদ্ধ ধর্ম সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে পারি। অলবিরুনি এসেছিলেন। তিনি ভারতে এসে ভারতের সমাজ, বিজ্ঞান ও ধর্ম সম্বন্ধে বিভিন্ন জিনিস নিয়ে তিনি তার বই লিখেছেন। তার বইয়ের নাম ছিল কিতাব উল হিন্দ। এটা লিখেছেন কে? অলবিরুনি।
সেই সময় ভারতে মোহাম্মদ গজনবী বা মোহাম্মদ গজনী ভারত আক্রমণ করেন, সেই সমসাময়িক তিনি এসেছিলেন। শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজ ট্যাক্স ইউনেস্কোর পান? শান্তিনিকেতন 2023 সালে, 2023 যারা করেছেন তারা সঠিক উত্তর করেছেন। 2023 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পান। বোলপুরে শান্তিনিকেতন অবস্থিত, পৌষ মেলাও হয়। এটি প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, যেখানে বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যেটা আমরা জানি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হয়েছে, যেখানে ইন্দিরা গান্ধীও ওইখানে স্টুডেন্ট ছিলেন। 2023 সালের সেপ্টেম্বর মাসে এই বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজের ট্যাগটা শান্তিনিকেতন লাভ করে থাকেন। আর এইখানে বিশ্বভারতীতে ঠাকুর যে প্রতিষ্ঠা করেছেন, সেখানে প্রকৃতির মাঝে শিক্ষাদের ব্যবস্থা ছিল। মানে নর্মালি আমরা যেমন কোনো ক্লাসরুমের মধ্যে ক্লাস করি, সেটা এখানে বিপরীত ছিল। খোলা আকাশের নিচে, মাঠে, গাছের নিচে এখানে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়, যেটা সম্পূর্ণ আলাদাভাবে প্রতিষ্ঠা করে। 25 কোয়েশ্চেন, উক্তি বা স্টেটমেন্ট অল হার্টস আর মেনসা, এটা যদি আমার হাট হয় বা কুড়ে করা হয়, হচ্ছে সকল কুড়ে দিলেই হলো রাজপ্রাসাদ, আর সকল রাজপ্রাসাদই হলো, আর সকল রাজপ্রাসাদই হলো মন্দির। তাহলে কিছু মন্দির হলো কুড়েঘর, কিছু মন্দির কুড়েঘর আছে, ঠিক আছে, কিছু মন্দির হলো রাজপ্রাসাদ, সেটাও ঠিক আছে। তাহলে আমাদের যারা করেছেন উপসংহার 1 ও 2 কোনোটি সত্য না, এটা ভুল আছে। উপসংহার 1 আর 2 দুটোই সত্য। তো এখানে বোথ কনক্লুশন, অপশান ডি যারা করেছেন সেটা ঠিক আছে। হোয়াট টাইপ অফ ফরেস্ট ইজ দ্য সুন্দরবন? সুন্দরবন কোন ধরনের বনভূমি? তো আমরা যদি জানি ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম বৈচিত্র্যের আমরা দেখতে পাই, তো এইখানে যেটা আমাদের উত্তর হবে সুন্দরবন ম্যানগ্রোভ, যেহেতু উপকূল অঞ্চলে অবস্থিত বঙ্গোপসাগরে, তাই এখানে ম্যানগ্রোভ বনভূমি দেখতে পাওয়া যায়। তো চিরসব পর্ণমোচী যেটা আছে, পর্ণমোচী মানে যারা সময়ের সাথে সাথে নিজেদের পাতা মোচন করে ফেলেন বা ত্যাগ করেন, এটাকে ডিসিডিওয়াস ফরেস্ট বলি আমরা, যেখানে গাছগুলো শুষ্ক মৌসুমে পাতা ঝরে দেয়। পাতা ঝরানোকে পাতার আরেক নাম পর্ণ। তো এটাকে মোচন করে যেসব উদ্ভিদরা, তাদেরকে পর্ণমোচী উদ্ভিদ বলা হয়। যেমন শাল, সেগুন, বাঁশ, এইসব উদ্ভিদগুলো এইসব অঞ্চলে বেশি দেখতে পাওয়া যায়। কোথায় দেখতে পাওয়া যায়? মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়। চিরসবুজ বা এভারগ্রিন মানে যে ফরেস্টে সবসময় সবুজে থাকে সারা বছর, পাতা ঝরে না। সাধারণত যেসব জায়গায় বেশি পরিমাণে বৃষ্টিপাত এবং আর্দ্র আবহাওয়া পাওয়া যায়, সেই জায়গাতে এই বনের তৈরি হয়। প্রধানত আমাদের ভারতের পশ্চিমঘাট, কেরালা, কর্ণাটকা আর আসামে আমরা এই চিরসবুজ টাইপের গাছ দেখতে পাই। কী কী এইসব গাছের মধ্যে পড়ে? মেহগনি, রাবার, বাঁশ, কিছু ক্ষেত্রে কিছু টাইপের বাঁশ চিরসবুজ হয়, কিছু টাইপের বাঁশ পর্ণমোচী হয়। ম্যানগ্রোভ বন, যেসব বনে নোনা জল উপকূলীয় অঞ্চলে জন্মায়, গাছগুলির যে শেকড় সেটা জলের উপরে দেখা যায়, এগুলো জোয়ার ভাটার সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। ভারতের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হচ্ছে আমাদের সুন্দরবন।
আর এটা ছাড়া আমাদের অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন, যেগুলো আমাদের উপকূল অঞ্চল, মানে সমুদ্রের পার্শ্ববর্তী এরিয়া, যেটা সাথে ল্যান্ডের সাথে থাকে সেটাকে বলা হয় উপকূল অঞ্চল। তো অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবনে আমরা ম্যানগ্রোভ অঞ্চল দেখতে পাই। শুষ্ক বন, শুষ্ক বনকে বলা হয় ড্রাই ফরেস্ট। তো ড্রাই ফরেস্ট সাধারণত যেখানে বৃষ্টিপাত কম হবে আর গরম অঞ্চল হবে, টেম্পারেচার যেখানে হাই, সেখানে কী টাইপের গাছ দেখতে পাবেন? নর্মালি কাঁটাযুক্ত আমরা ছোট ছোট গাছ আর ঝোপঝাড় দেখতে পাবো, ছোট ছোট ঝোপঝাড়ও দেখতে পাবো। কোথায় কোথায় মোটামুটি দেখতে পেতে পারি আমরা? রাজস্থানে দেখতে পেতে পারি, গুজরাটে পারি, আর পাঞ্জাবের কিছু অঞ্চলে আমরা এই ড্রাই ফরেস্ট দেখতে পাই, যেখানে গাছ কী কী? বাবুল গাছ আছে, খেজুর আছে, আর বিভিন্ন টাইপের কাঁটা জাতীয় ঝোপ আছে। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চেন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? ভারতের চিফ ইলেকশন কমিশনার, আপনারা কমেন্ট করে জানান বর্তমানে কারেন্ট চিফ ইলেকশন কমিশনার কে আছেন, কততম? আর্টিকেল 324 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধানের 324 নম্বর আর্টিকেলে আমাদের এই নির্বাচন কমিশন সম্বন্ধে, ইলেকশন কমিশন সম্বন্ধে আমাদের বিস্তারিত দেওয়া আছে। সেখানে এদের কাজ নির্বাচন করানো। ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনের কাজ লোকসভা, রাজ্যসভা, প্রেসিডেন্ট, আর রাজ্যের যে বিধানসভা, এই 4টে ভোট করানোর, পঞ্চায়েত ভোট করানোর দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে পড়ে না। এই 4 ধরনের ভোট করানোর দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনারের আন্ডারে পড়ে। এক্ষেত্রে নিয়োগ করেন যদি আমাদের বলেন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। বর্তমান রাষ্ট্রপতির নাম কি সেটাও কমেন্ট করবো। দ্রৌপদী মুর্মু আমাদের বর্তমান রাষ্ট্রপতি। নিয়োগের পদ্ধতি কী আছে? একটা সিলেকশন কমিটি থাকে, যেখানে প্রাইম মিনিস্টার থাকে, অপোজিশন লিডার থাকেন, লোকসভার বিরোধী অপোজিশন লিডার অফ লোকসভা বর্তমানে মল্লিকার্জুন খাড়গে আছেন, এবং প্রধানমন্ত্রীর মনোনীত যে কোনো একজন কেন্দ্রীয় মন্ত্রী বা ক্যাবিনেট মিনিস্টার, যিনি পোর্টফোলিও হোল্ড করে আছেন। এই 3 জন মিলিত একটা কমিটি হবে, যারা মনোনীত করবে একজনকে। তাদের সুপারিশ মেনে পর রাষ্ট্রপতি নির্বাচন কমিশনার নিয়োগ করবেন। একজন মুখ্য নির্বাচন কমিশনার থাকে, তার সাথে 2 জন অ্যাডিশনাল ইলেকশন কমিশনার থাকে, যারা আমাদের এই 4খানা ভোট ও নির্বাচন করে থাকেন। এদের মেয়াদ 6 ইয়ার্স চিফ ইলেকশন কমিশনারের, বা 65 ইয়ার্স অফ এজ, বা যেটি আগে আসবে সেটি। বর্তমানে আছেন জ্ঞানেশ কুমার, তিনি ভারতের 26তম চিফ ইলেকশন কমিশনার। তিনি 19 ফেব্রুয়ারি 2025 পদভার সামলান। পরবর্তী কোয়েশ্চেনে আমরা চলে যাই, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে প্রদত্ত হয়? উইন দ্য হুইচ ফিল্ড অর্জুন অ্যাওয়ার্ড কনফার্ড? খেলাধুলার জন্য আমাদের ভারতে অর্জুন পুরস্কার দেওয়া হয়। এটি 1961 সাল থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে ক্রীড়া দপ্তর আছে, আপনারা কমেন্ট করে জানান ক্রীড়ামন্ত্রীর নাম কি, ক্রীড়া দপ্তর থেকে পুরস্কার প্রদান করা। এতে একটি অর্জুনের ব্রোঞ্জ মূর্তি, সনদপত্র, সার্টিফিকেট, আর প্রায় 15 লাখ টাকা পুরস্কার দেওয়া। প্রথম 1961 সালে পেয়েছিলেন উদয় চাঁদ পেয়েছিলেন
রেসলিং বা কুস্তির জন্য 2024 সালে পেয়েছিলেন মোহাম্মদ সামি, যিনি ভারতীয় ক্রিকেট দলের ফার্স্ট বোলার 2024 সালে। প্রাচী যাদব পেয়েছিলেন। পরবর্তী কোয়েশ্চেন, পি ও কিউ এর গড় 35, তাদের যোগফল হবে। আমি আগেই বললাম, আমরা যদি কতগুলি সংখ্যা আছে সেগুলি জানি, কতগুলি সংখ্যা আর তাদের গড় যদি আমরা জানি, দুটোকে গুণ করলে আমরা তাদের যোগফল বা সামটা আমরা পেয়ে যাব। তো আমাদের এখানে গড় দেওয়া আছে 35 আর সংখ্যা আছে 1, 2, তাহলে 2 গড় 35, মানে এদের যোগফল হবে 70। যারা 70 করেছেন তারা ঠিক করেছেন। পরবর্তী কোয়েশ্চেন, ইফ A/B = 4:3, B/C = 7:5 এবং C/D = 9:8, তাহলে A আর D কী হবে? এর আগের কোয়েশ্চেনে আমরা করেছিলাম A/B একটা কিছু ছিল এবং B/C সমান ছিল, তো সেখান থেকে আমরা ABCটা বের করেছিলাম। এক্ষেত্রে দেওয়া আছে আমাদের A আর D। তো এটাকে আমরা এইভাবে লিখব, A/B সমান 4/3, B/C সমান 7/5 আর C/D সমান 9/8। এবার এগুলোকে আমরা এইভাবে লিখে ফেলবো, A/B × B/C × C/D। A/B সমান 4/3, 7/5, 9/8। তো এখানে কাটাকুটি চলে যাবে, 3 3 9, 4 2 8। তো উপরে পড়ে থাকলো 7 3 21 আর এদিকে 10, আর এদিকে পড়ে থাকলো A আর নিচে D। অতএব A/D সমান 21:10। তো এখানে উত্তর আসবে 21:10। এক্ষেত্রে যদি আমাদের আসতো A/B সমান 4:3, B/C সমান 7:5, আর যদি আমাদেরকে ABC বের করতে বলা হতো তাহলে আমরা কী করতাম, যেহেতু আমাদের এখানে দু ক্ষেত্রে B আছে আর এক ক্ষেত্রে ভ্যালু 7 আছে, এক ক্ষেত্রে 3 আছে, তো আমরা এই টোটালটাকে 7 দিয়ে গুণ করতাম আর এই টোটালটাকে 3 দিয়ে গুণ করতাম। তো কী হতো, 4 × 7 = 3 × 7 = 5 × 3। তো আমাদের A/B/C হতো 28:21:15। পরবর্তী কোয়েশ্চেন, এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিল এবং সেই সময় তা দ্বিগুণ হয়, তাহলে ওই সময় সরল সুদের হার কত ছিল? তো আমি ধরে নিই প্রিন্সিপাল ছিল 100 টাকা, ইন্টারেস্ট হয়েছে 100 টাকা, রেট আমার জানা নেই, টাইম আমার দেওয়া আছে 10 ইয়ার্স। তো আমরা লিখতে পারি I = P/T/100। I সমান আমরা জানি 100, প্রিন্সিপাল 100, রেট আমাদের জানা নেই, টাইম আমরা জানি 10 বছর বা 100। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে কাটাকাটি করে দিতে পারি, এক্ষেত্রে এইভাবেও কাটাকাটি করে দিতে পারি। তো আমাদের রেট চলে আসবে 10%। যারা 10% করেছেন তারা ঠিক করেছেন। কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কী বলা হয়? চালু করার প্রক্রিয়াকে বুটিং বলা হয়। বুটিং দু ধরনের থাকে, সফট বুটিং থাকে আর হার্ড বুটিং থাকে। আপনারা জানেন চালু করার পদ্ধতিতে কোন বুটিং বলা হয়? শাটডাউন মানে কম্পিউটারকে আমরা যখন বন্ধ করি তখন সেটাকে শাটডাউন বলা হয়। হাইবারনেট মানে আমরা কম্পিউটারকে অস্থায়ীভাবে বন্ধ করছি, আবার যখন আমরা স্ক্রিন খুলব তখন আমাদের অপশন দেবে। লগিংটাও একটা কম্পিউটার রিলেটেড টার্ম। হোয়াট পার্সেন্ট, পরবর্তী কোয়েশ্চেন, 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা? নর্মালি আমরা 200কে বাই 2 করে 100 করতে পারি, যেটা আমরা শতাংশের ক্ষেত্রে করি। তো এই ক্ষেত্রে আমরা এরকমভাবেও বার করতে পারি 17.5%। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 200 টাকার 35 টাকা, 1 টাকার 35/200, যেহেতু আমাদের শতকরা বলেছে তো 100 হবে। তো এখানে 2, 35কে 2 দিয়ে ভাগ করলে 17.5%। তো 17.5 যারা করেছেন তারা ঠিক উত্তর করেছেন। পরবর্তী কোয়েশ্চেন, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। একজন মেল আছে,
একজন ফিমেল আছে। তো ফিমেল মেলের দিকে পয়েন্ট আউট করে বলছে তার মা আমার মায়ের কন্যা। তার মানে যে মেল আছে তার যে মাদার আছে ধরুন এক্স মাইনাস বলছে এনার যে মা আছে তার কন্যা। তার মানে ইনি আর ইনি কে হবেন? বোন হবেন। তার মা যে ভদ্রলোককে দেখাচ্ছে তার মা আমার মায়ের কন্যা, তার মানে দুজন হবে, উত্তর হবে আমাদের মাসিমা। মাও হতে পারে, কিন্তু আমাদের এই ক্ষেত্রে যেহেতু এখানে বলেছে তার মা আমার মায়ের কন্যা, তো এটা অতটা ভাবে ক্লিয়ার নেই, কিন্তু মাসিমাটা করতে পারেন। মাসিমা বা মাতা দেখুন এসএসসি যেটা উত্তর দেয় উত্তর কপিতে, আমার উত্তর তো আন্ট থাকলো। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে বেমানানটি খুঁজে বের করুন। এখানে দেখুন এক একটা যা দেওয়া আছে এগুলো সব সিকোয়েন্সে দেওয়া আছে। কীরকম দেখুন, এস টি পরবর্তী, তারপর এস টি এর পর ইউ আছে, তারপর বি, তারপরে ডাব্লু এক্স, আয়ের পর আছে জে, তারপরে কে এল, তারপরে এম, তারপরে এন, এল এর পরে এন, তারপর ও, তারপর পি কিউ আর, এরপর বি, তারপরে সি এর পর ডি, তারপরে ই, তারপরে এফ, তারপরে জি। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি, তো আমরা এক একটা করে যদি আমরা করি, এই ক্ষেত্রে এল এন পি আর, এল এর পরে এন, এল এর পরে এম আছে, তারপরে এন আসছে, তারপর ও পি, তারপর কিউ আর, মানে এক একটা সংখ্যার এক একটা অ্যালফাবেটের পরে হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখুন বি হচ্ছে, সি এর পর ডি হচ্ছে, ই এর পর এফ হচ্ছে, আই কে এম ও, আই এর পর জে, কে এর পর এল, তারপর এম এর পর এন, কিন্তু এস টি ভি এক্স দেখুন কী হচ্ছে, এস এর পরেই টি হচ্ছে, মাঝখানে কোনো সংখ্যা নেই, তারপর এখানে ইউ আছে, ভি, তারপরে ডাব্লিউ এক্স আছে। তো আমাদের আলাদা হচ্ছে এস টি ভি এক্স। এটা যিনি করেছেন তারা সঠিক উত্তর করেছেন। পরবর্তী কোয়েশ্চেন, একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টি মাথা 18টি পা ছিল, মোট হাঁসের সংখ্যা ছিল কত? এ ফার্ম হ্যাজ সাম ডাকস অ্যান্ড কাউস, দেয়ার আর টোটাল 7 heads and 18 legs. হাউ মেনি ডাকস আর দেয়ার? মানে আমরা জানি একটা যে হাঁস আছে, হাঁসের কী থাকে, একটা মাথা থাকে আর দুটো পা থাকে, কিন্তু গরুর ক্ষেত্রে কী হয়, গরুরও একটা মাথা থাকে কিন্তু পা থাকে 4খানা। তাহলে এখানে কি বলছে, মোট 7টা মাথা আর 18টি পা ছিল, তাহলে তার মানে আমাদের কাছে 7খানা প্রাণী আছে, তাই তো? আমরা ধরি হাঁস ছিল এক্সটি আর গরু ছিল ওয়াইটি, তাহলে আমরা লিখতে পারি এক্সটি হাঁস সের এক্সটি মাথা আর ওয়াইটি গরুর ওয়াইটি মাথা, টোটাল কতগুলো লেখা আছে, 7টি মাথা। তাহলে আমরা এটা লিখতে পারি মাথা ওয়াইজ। আবার এখান থেকে আমরা এক্সট্রার মান এরকমভাবে লিখতে পারি এক্স সমান 7 মাইনাস ওয়াই। এটাকে যদি আমরা সমানের ওই দিকে নিয়ে আসি তাহলে প্লাসটা মাইনাস হয়ে যায়, তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিতে পারি। আর যদি এরকম হয় তাহলে এক্সটি হাঁসের পা থাকবে কতটা, 2x, আর ওয়াইটা গরুর পা থাকবে কত, 4y, যেটা সমান 18টি লেখা আছে। তো আমরা এক্সের ভ্যালু 1 নম্বরে যেটা পেয়েছি সেটা এখানে পুট করব। কী করব, 2 ইন্টু এক্সের জায়গা তো 7 মাইনাস এক্স প্লাস 4y সমান 18 ধরে নেব। তো আমাদের এখানে হয়ে যাবে 7 দুগুণে 14 মাইনাস 2y প্লাস 4y সমান 18। তাহলে আমাদের মাইনাস 2y আর প্লাস 4y মানে হয়ে যাচ্ছে 2y, আর 18 মাইনাস 14 হয়ে যাবে, 18 মাইনাস 14 সমান কত, 4। তাহলে 2y সমান 4, y সমান হয়ে যাবে আমাদের 2। আমাদের কী চেয়েছে, মোট হাঁসের সংখ্যা,
ওয়াই সমান যদি 2 হয় তো আমরা জানি এক্স সমান কত আসবে, এক্স সমান আসবে 7 মাইনাস ওয়াইয়ের ভ্যালু যেহেতু 2 আছে তো এখানে আমরা 2 বসে নেব, এক্স সমান 7 মাইনাস ওয়াই। তো আমাদের এক্স হবে 5টি, তাহলে আমাদের উত্তর হবে 5টি হাঁস ছিল। দেখে নিই আবার হিসাব করে, 5টি যদি হাঁস থাকে 7টা মাথা, তার মানে 2টি হবে গরু, 5টি হাঁস মানে 7টা হয়ে গেল। 5টি হাঁসের পা হয়ে যাবে কটা, 5 দুগুণে 10, আর 2টি গরুর পা হয়ে যাবে 4 দুগুণে 2 আর 4 8, মানে 18টি। তাহলে আমাদের মিলে যাচ্ছে, যারা 5 করে এসছেন হাঁসের সংখ্যা তাদের ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চেন, আর আমরা শেষ প্রান্তে চলে এসেছি, 2-3টে কোয়েশ্চেন আমাদের আর পড়ে আছে। দেখে নিই, পশ্চিমবঙ্গের কোন জেলায় বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? এটার উত্তর মুর্শিদাবাদ। প্রধানত বালুচরী শাড়ি পশ্চিমবঙ্গের বিখ্যাত ঐতিহ্যবাহী রেশমি শাড়ি। এটি যে বিকাশ সেটি কিন্তু মুঘল আমলে হয়েছিল। এর উৎপত্তি প্রধানত মুর্শিদাবাদে, কিন্তু বর্তমানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গাতেও বালুচরী শাড়ি আমরা দেখতে পাই। এই শাড়ির পাড় বা আঁচলে সাধারণত পুরাণ, রাজসভা, সামাজিক জীবনের দৃশ্য নকশা হিসেবে বোনা হয়। সাধারণত রেশমের সুতা দিয়ে হাতে বুনে পরা আমাদের এই শাড়ি তৈরি হয় এবং খুবই সূক্ষ্ম নকশার কাজ। এটি মুঘল আমলে এই শিল্পের বিশেষ বিকাশ হয়েছিল। বর্তমানে এই বালুচরী শাড়ি যেটা আছে সেটা পশ্চিমবঙ্গের একটা হস্তশিল্প আর সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন। আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন। তো আমাদের উত্তর যারা মুর্শিদাবাদ করে এসছেন তারা ঠিক করেছেন। কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে 160 টাকা সুদ পাওয়া যাবে? What sum money in rupees will give 160 টাকা as interest as per 4% per annum 5 years? তো আমরা প্রিন্সিপাল জানি না, প্রিন্সিপাল পি ধরে নিই। ইন্টারেস্ট আমাদের 160 টাকা বলছে, টাইম আমাদের 5 ইয়ার্স, আর রেট 4%। আমরা জানি আই ইকুয়ালস টু PRT বাই 100। আই সমান আমরা 160 টাকা পেয়েছি, নিচে আমরা লিখে নিই আই সমান 160, পি আমরা জানি না, রেট জানি, আর টাইম 5 ইয়ার্স বাই 100। তাহলে আমাদের এটাকে বজ্র গুণন করে নিই, এটার সাথে উপরেরটা লবের সাথে হওয়ার, তাহলে পি সমান আসবে 160 ইন্টু 100 বাই 4 ইন্টু 5, 4 40 5 8, অতএব পি সমান 8 ইন্টু 800 টাকা। যারা 800 টাকা করেছেন তারা সঠিক উত্তর করেছেন। পরবর্তী 2টো কোয়েশ্চেন আমাদের হাতে আছে, দেখে নিই। 5445 এবং 9317 এই দুটি সংখ্যার যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তো এই টাইপের কোয়েশ্চেন থাকলে আমাদেরকে গোসাগু করতে হবে। তো আমরা ভাগ পদ্ধতিতে গোসাগু করব। 54459317। গোসাগু আমরা 2টো পদ্ধতিতে করতে পারি, একটা ভাগ পদ্ধতিতে আর একটা উৎপাদকের পদ্ধতিতে। তো আমরা ভাগ পদ্ধতিতে করে দেখি। 1 দিয়ে ভাগ হচ্ছে 5445, পরবর্তীকালে দেখছি যদি করা যায়। উৎপাদক পদ্ধতিতে 2 7 8 3, আবার যেটা ছিল সেটাই এখানে চলে আসবে, আবার এখানে 1 হবে 3 আর 7 2 3 7 3872, 2 দিয়ে যাবে 6 14 15 30 31 6 2 7 726 1573, 7 দুগুণে 14 1 2 1 726, 6 দিয়ে যদি আমরা ভাগ করি, 6 6 6 আমরা এখানে চলে যাচ্ছে, তো আমাদের কথা পাবো 121। তো এটার উত্তর 121 হওয়া দরকার, কিন্তু আমাদের এখানে বলেছে
কোন বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য? 121-এর গসাগু। তো 121 দিয়ে তো এটা ভাগ যাবে। পরবর্তীতে 121-এর যদি আমরা গুণিতক দেখি, 242 দিয়ে যাবে না। তো এক্ষেত্রে আমাদের 363 121-এর গুণনীয়ক হলো আমাদের 121 হবে আমাদের অ্যান্সার। যেটা 121 করেছেন তারা ঠিক করেছেন। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিপিইউ ইন এ কম্পিউটার? কম্পিউটার সিপিইউ ফুল ফর্ম নাম কি? কম্পিউটার সিপিইউর পূর্ণরূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। একটা যে আমরা কম্পিউটার দেখি, যেটা আমরা টিভি স্ক্রিন দেখি, সেটাকে ডেস্কটপ বলা হয়। ডেস্কটপ এটা জাস্ট আমাদের আউটপুট করতে কাজে লাগে। তার পাশে আমাদের কিবোর্ড থাকে, মাউস থাকে, আর একটা যন্ত্র, আয়তাকার যন্ত্র আমাদের নিচে থাকে বা উপরে থাকে, যেটা সুইচটা টিপে আমাদের স্টার্ট করতে হয়, যেটার মধ্যে আমাদের দুটো মেন জিনিস থাকে, ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর CU কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট প্লাস ALU এই দুটোকে একসাথে বলা হয় CPU। CUর ফুল নাম কন্ট্রোল ইউনিট, আর ALUর ফুল ফর্ম অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। যত আমাদের গুণভাগ যোগ বিয়োগের কাজ এই ALUর মধ্যে সম্পাদিত হয়, আর এখানে রেজিস্টার থাকে মেমোরিতে সেভ করার জন্য। আর কোন কাজ কী ধরনের সেটা কন্ট্রোল করার জন্য কন্ট্রোল ইউনিট আছে। এই দুটোর যোগফলকে আমরা একসাথে CPU বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলি। তো মোটামুটি আমরা যারা করেছেন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তাদের ঠিক আছে। তো আমরা 40টা কোয়েশ্চেনের অ্যান্সার আমরা করে ফেলেছি। এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা এক্সপেক্টেড কাট অফ, আর যে কটা ফ্যাক্টরস আছে সেগুলো আমরা আলোচনা করে নিই। তাই করে আমাদের ভিডিও আজকের মতো শেষ করব। তো আমাদের এক্সপেক্টেড কাট অফের জন্য যেসব ফ্যাক্টরগুলো আছে, যেমন আমাদের সিট যদি দেখি, সিট মোটামুটি 5500-র কাছাকাছি, যেটা 5488 নাম্বারসে আছে। অ্যাপ্লিকেশান সাবমিট হয়েছিল 8.17 লাখ গ্রুপ ডি এর জন্য, কিন্তু পরীক্ষাতে প্রেজেন্ট ছিল 6.8 লাখ, যা মোটামুটি ফর্ম ফিল আপ করার 86%-এর মতো। কোয়েশ্চেনের লেভেল যেটা ছিল, লেভেল অফ কোয়েশ্চেন মোটামুটি ইজি টু মডারেট ছিল, ইজি টু মডারেট। এর পরবর্তী, যেহেতু এটা গ্রুপ ডির, এর কিন্তু কোনো ইন্টারভিউ নেই, তো এর পরবর্তী পেজ আমরা দেখতে পাবো। এরপরে কমিশন অ্যান্সার কি পাবলিশ করবেন, অ্যান্সার কি, তারপরে রেজাল্ট ডিক্লেয়ার হবে, কাট অফ মানে অ্যাকচুয়ালি যেটা আছে সেটা ডিক্লেয়ার হবে, কাট অফ ডিক্লেয়ার হবে ক্যাটাগরি ওয়াইজ, তারপরে মেরিট লিস্ট বেরোবে, নেক্সট ডকুমেন্ট ভেরিফিকেশন, পরবর্তীতে তার পরবর্তী স্টেজ হচ্ছে কি আমাদের ফাইনাল যে সিলেকশন আছে, ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট আমরা বলতে পারি। তো এইসব ফ্যাক্টর, অনেক কিছু ফ্যাক্টর আছে, নর্মালি 35 অ্যাটেন্ড করা যায়। তো আমাদের যেটা আমরা এক্সপেক্টেড কাট অফ নির্ধারণ করেছি, তো সেটা আমাদের মধ্যে